ঘর লড়বড় করে, আমার ঘর লড়বড় করে। গানটা মনে পড়তেছিল কারণ বর্তমানে যে সিচুয়েশন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত মহাজন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তার ঘর লড়বড় করতেছে, তার গদি অলরেডি লড়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকাল মাইলস্টোন কলেজে একটা বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। সেখানে অ্যাকচুয়ালি কতজন নিহত হয়েছে তার সঠিক সংখ্যা প্রকাশ করতে সরকারের এত দ্বিধা কোথায়? কেন বাংলাদেশ সেনাবাহিনী সেখান থেকে বারবার লাশ চুরির মতো ঘটনা ঘটানোর চেষ্টা করছে? কেন বাংলাদেশ সেনাবাহিনী সেখান থেকে যে নিহতের সংখ্যা সেটাকে প্রকাশ করতে দিচ্ছে না? কেন বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষার্থীরা টেলিভিশন চ্যানেলে সঠিক লাশের সংখ্যা প্রকাশ করতে চাওয়ায় তাদেরকে বেধড়ক পেটাচ্ছে, বাধা প্রদান করছে, এমনকি অভিভাবকরাও সেইখান থেকে বাদ যাচ্ছে না? কেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে অবশ্যই আমাদেরকে চাইতে হবে অনেক গভীরে, অনেক গভীরে। কারণ বাংলাদেশে কারা যুদ্ধবিমান কিনতে চায়, কাদের থেকে যুদ্ধবিমান কিনতে চায়, কারা বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে, কাদের উদ্দেশ্য কি, কোন গোয়েন্দা সংস্থা কি চক্র আঁকাচ্ছে, কোন গোয়েন্দা সংস্থা কি ধরনের জাল বুনতেছে, অনেক প্রশ্ন। অনেকগুলা প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি ছোট্টর উপরে বলে দিই, বাংলাদেশ বর্তমানে যুদ্ধবিমান কেনার জন্য একটা প্রস্তুতি নিয়েছে এবং সেই প্রস্তুতির অংশ হিসাবে তারা যাতে চীনের সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখতে পারে, সামরিক যেই অস্ত্রগুলো চীনের থেকে বাংলাদেশ ব্যবহার করে সেগুলো যেন বাদ দিয়ে নতুন একটা দেশের সাথে তারা চুক্তি করতে পারে, অস্ত্র আমদানি চুক্তি। এই জন্য মূলত এই ধরনের একটা ঘটনা পরিকল্পিতভাবে বাংলাদেশে ঘটানো হয়েছে। তো সেই প্রেক্ষিতে আজকে সম্ভবত 10টার দিকে সকাল আমাদের মাননীয় আইন উপদেষ্টা জনাব মিথ্যা নজরুল স্যার, দুঃখিত আসিফ নজরুল স্যার, তিনি মাইলস্টোন সেই কলেজে গিয়েছিলেন এবং তার সাথে ছিলেন শিক্ষা উপদেষ্টা এবং পরবর্তীতে গিয়েছিলেন ডাস্টবিন শফিক প্রেস সচিব। তো তাদেরকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে এর পরবর্তীতে মাইলস্টোনের একটা বিল্ডিংয়ে তাদেরকে নিরাপত্তা সমেত রাখা হয়। এরপর অনেকক্ষণ তারা ছিলেন, বিকাল 3টা পর্যন্ত সেখানে অবস্থান করছিলেন। এরপর বিকাল 3টার দিকে তারা সেখানে সর্বোচ্চ পুলিশ প্রোটোকল নিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে সেখান থেকে বের হয়ে গেলেও কিছু দূর আগানোর পর মাইলস্টোন কলেজ সহ ঢাকা শহর উত্তরাঞ্চলের আরও বিভিন্ন কলেজ স্কুলের শিক্ষার্থীরা এসে সেখানে বাধা প্রদান করে এবং তাদের গাড়ি বহর আটকে দেয়। এই হচ্ছে মাইলস্টোন এবং উত্তরার যে ঘটনা, এটার মূল সারমর্ম। মাত্র 11 থেকে 12 মাসের ব্যবধান, এই ব্যবধানের মধ্যে আসিফ নজরুল অ্যাকচুয়াল যে চরিত্র সেটা প্রকাশ করে ফেলেছে এবং তারা যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছে এবং সেই ষড়যন্ত্র এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তারা করেছিল এবং সেই শিক্ষার্থীরাই মাত্র 10-12 মাসের ব্যবধানে সেই স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া। আসিফ নজরুল ভুয়া, ইন্টেরিম ভুয়া, মানে বিভিন্ন ধরনের স্লোগান। তো এগুলা তো আসলে আমরা জানতাম এগুলা হবে। দেখেন, এই একটা গোষ্ঠী জুলাই আগস্টের আন্দোলনে গত বছর ষড়যন্ত্রের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে প্ররোচিত করে আন্দোলনে নামিয়ে ফাঁদে ফেলে তাদের সাথে সর্বোচ্চ প্রতারণা করেছে এবং সেই প্রতারণা এখন আরো ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। যখন ঢাকা কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করে এবং সচিবালয়ে তারা প্রবেশ করে, সেই জায়গায় সেনাবাহিনী, পুলিশ একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে শিক্ষার্থীদের উপর লাঠিপেটা করতেছে, শিক্ষার্থীদেরকে মেরে এক একজনের অবস্থা খুব বাজে করে দিয়েছে এবং যেই লাস্ট তথ্য পেয়েছি সেখানে গুলিবর্ষণ করা হচ্ছে। এভাবেই চলতেছে। আসলে কি বলবো, শিক্ষার্থীরা কি এখনো বুঝতেছে না? প্রিয় জেনজি প্রজন্ম, তোমাদের উদ্দেশ্যে 2-4টা কথা বলতে হয়। তোমরা গত বছর জুলাই আগস্টের আন্দোলনে প্ররোচিত হয়ে এই তথাকথিত জঙ্গি গোষ্ঠীর হাতে তোমরা ক্ষমতা সঁপে দিয়েছ। তোমাদের কারণে তারা ক্ষমতায় বসেছে এবং বসে তোমাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো থেকে তারা বের হয়ে গেছে এবং তোমরা সর্বোচ্চ প্রতারিত হয়েছ। আমার আহ্বান থাকবে তোমাদের উপর, যে দেশদ্রোহী গোষ্ঠী আমাদের মানচিত্রকে খামচে ধরেছে, আমাদের মানচিত্রকে কলঙ্কিত করেছে, আমাদের সার্বভৌমত্বকে বিকিয়ে দিচ্ছে অন্য একটা বড় শক্তির হাতে, একমাত্র তোমরাই পারো এই 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 জঙ্গি গোষ্ঠীকে, এই দেশদ্রোহী অপশক্তিকে এবং রাষ্ট্রীয় মদতপুষ্ট একটা ইউনিফর্মধারী একটা বাহিনীকে তোমরা এই ক্ষমতাচ্যুত করো। অন্যথায় এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজ ব্যবস্থা, আগামী প্রজন্ম তোমাদেরকে ক্ষমা করবে না। কারণ তোমরাই পারো
এই একটা কালো ছায়া থেকে বাংলাদেশকে রক্ষা করতে। সচিবালয়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আজকের যে পরিস্থিতি হয়েছিল সেটার কিছু ফুটেজ আপনারা প্রিয় দর্শক একবার দেখে নেন। পুলিশ মারতেছে। যে বিষয়টা আপনাদের জানার চেষ্টা করছিলাম, শিক্ষার্থীরা কিন্তু তাদের যে সহকর্মীদের যে নিতে পারছেন না এবং এরকম নির্মম ভাবে পুলিশ পেটাচ্ছে, গুলি করতেছে। এখন লাস্ট খবর পাওয়া পর্যন্ত 50 জনের উপরে নাকি গুলিবিদ্ধ, এরকম একটা তথ্য পেয়েছি। ডক্টর ইউনূস মহাজনের উদ্দেশ্যে 2-4টা কথা বলতে হয়। দেখেন, এনজিও দিয়ে কখনো সরকার পরিচালনা করা যায় না। ওই তথাকথিত ডিপ স্টেটের কৌশল দিয়ে, ফর্মুলা দিয়ে কখনো পাবলিক সেন্টিমেন্ট বোঝা যায় না। এতদিন যে গণ অভ্যুত্থানের মূলা বাংলাদেশের মানুষকে ঝুলানো হয়েছে, এই মূলায় তাদের বিরুদ্ধে যাওয়ার একটা প্রকট সম্ভাবনা সৃষ্টি হয়েছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। কারণ এই সরকার 1% সফলতা তারা দেখাইতে পারবে না, পুরোপুরি আপাদমস্তক ব্যর্থ একটা সরকার। তারপরেও নির্লজ্জের মতো, বেহায়ের মতো, তথাকথিত আনু মোহাম্মদের মতো বাস্টাররা এই সরকারের চামচামি করে যাচ্ছে। শিক্ষক নেটওয়ার্ক চামচামি করে যাচ্ছে। একটা গোষ্ঠী আছে যারা ডলারের বিনিময়ে এখন অব্দি চামচামি করতেছে, আর যারা শিবির জামাত এদের বট অনলাইন টিম, এই কুত্তার বাচ্চারা তারপরও ডিফেন্ড করার চেষ্টা করতেছে, অথচ এদের কোনো নৈতিক নাই, থাকার অধিকার নাই। এভাবেই চলতেছে। তো আসিফ নজরুল সাহেবকে বলতেই হয়, 12 মাসের ব্যবধানে ঠিকই জুতার ঢিল খাইলেন, ঠিকই পেদানি খাওয়ার উপক্রম হয়ে গেছিল, ঠিকই ভুয়া ভুয়া স্লোগান শুনছেন। আপনাকে বোতল এবং জুতা দিয়ে যে আপ্যায়ন করা হয়েছে সেই তথ্য আমরা পেয়েছি। তো দেখা যাক দর্শক, সচিবালয়ের ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায়। তবে সরকারের গদি লড়বড় হয়ে গেছে, এটা মোটামুটি নিশ্চিত, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। তো গানটা আবারও শোনাইতে হয়, গদি লড়বড় করে নুনুসের, গদি লড়বড় করে। ধন্যবাদ।